আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কি হতে যাচ্ছে আগামীতে। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কি হতে যাচ্ছে আগামীতে, এটি অনেক বড় একটি প্রশ্ন। আমাদেরকে হরহামেশাই শুনতে হয় এবং সম্প্রতি আরও বেশি শুনতে হচ্ছে যে কী হতে যাচ্ছে। আমাদের পক্ষে সব কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়। আপনারা রাজনীতি করেন, রাজনীতির সঙ্গে যেহেতু জড়িত আছেন, রাজনীতির মানুষ, তাই আপনাদের কাছে আসলে আমার জানতে চাওয়া আমাদের আজকে যে আসলে আগামীতে কি হতে যাচ্ছে। আমি রাশেদ খানকে দিয়ে শুরু করতে চাই। আমরা গতকাল দেখেছি যে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং সেখানে মোটামুটি সব দলের অবস্থান কিন্তু আগের মতোই, একই অবস্থানে তারা আছেন। নতুন কোনো কিছু আমরা আসলে দেখতে পাইনি। আপনার কি মনে হয় আসলে কোন দিকে যাচ্ছে অবস্থা? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে সেটা এই মুহূর্তে আপনিও যেমন অনুমান করতে পারতেছেন না, ঠিক আমিও না, আই থিঙ্ক রিফাতও পারবে না, এবং আমাদের ক্যামেরার পিছনে যারা আছে, দর্শক যারা দেখবে, কেউই আসলে এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারতেছে না। কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তার পরিকল্পনা প্রকাশ করেনি, এখনো পর্যন্ত জনগণকে একটি অস্বচ্ছতার মধ্যে বন্দী রেখেছে। সরকার যদি তার পরিকল্পনা প্রকাশ করত, নির্বাচনের রোডম্যাপ, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ, গণহত্যার বিচারের রোডম্যাপ, তাহলে আমাদের সামনে একটি স্বচ্ছ আয়না থাকতো, সেই গ্লাসে আমরা দেখতে পেতাম আসলে কি হচ্ছে। সরকার যেহেতু জনগণকে অন্ধকারের মধ্যে রেখেছে, এই কারণে আসলে সমস্যা এবং সংকট আমরা কেউ আসলে বুঝতে পারতেছি না বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কি, বাংলাদেশ সামনে আসলে কোথায় গিয়ে থামবে, বাংলাদেশে একটি নির্বাচন কবে হবে, গণহত্যার বিচারটা কোন প্রক্রিয়া হবে, হতে কত সময় লাগবে, জি, সংস্কার আসলে কি কি করা হবে, সংস্কারের রোডম্যাপটা কি, এই বিষয়গুলো নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। সরকার পরিকল্পিতভাবে আসলে এই ধোঁয়াশাগুলো সৃষ্টি করেছে, নাকি আসলে সরকারের অনভিজ্ঞতা, অর্থাৎ যে সকল উপদেষ্টারা রয়েছে তারা কি আসলে রাষ্ট্র পরিচালনার যে মেকানিজম, ফাংশন, সেটাকে আসলে বুঝতে পারতেছে না। আমার কাছে মনে হয় যে সরকারের সবথেকে বড় দুর্বলতা যে রাষ্ট্র সম্পর্কে, জনগণ সম্পর্কে, ম্যানেজমেন্ট সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়নি। খুব অনভিজ্ঞ এনজিও ব্যক্তিত্ব, যাদের আসলে জনগণের সাথে কখনো সম্পর্ক ছিল না, কখনো রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিল না, তারা একটি গোষ্ঠীর মধ্যে সবসময় এনজিও কার্যক্রমে ব্যস্ত ছিল। কেউ বা বৃদ্ধ আমলা, যাদের আসলে এই মুহূর্তে ওই ধরনের মেধা নাই যে জাতিকে এখন আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিছু দিবে। তো এই মানুষের মাধ্যমে যেহেতু উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এই কারণে আসলে আমরা ওইভাবে কিছু বুঝতে পারতেছি না যে তারা আসলে আমাদের রাষ্ট্রকে কোথায় নিয়ে যাবে। আপনি যেটি সংলাপের কথা বললেন যে তিনটি দলের সাথে সংলাপ, আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি যমুনা টেলিভিশনের একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমরা 5-6 দিন আগে সরকারকে জানিয়েছি, এখনও পর্যন্ত সরকার কোনো উত্তর দেয়নি। জামাতের আমির তিনি পাবলিকলি বলেছেন যে জাতীয় সংলাপ হওয়া দরকার। এরপরে আমি যতদূর তথ্য পেয়েছি যে জামাতের সাথে সর্বপ্রথম বৈঠকের বিষয়টা নিয়ে আলোচনা হয়। এখন জামাতের সাথে সাক্ষাৎ করবে, আর বিএনপি তো আগেই চিঠি দিয়ে রেখেছে বা জানিয়ে রেখেছে, বিএনপির সাথে না করলে তো হয় না, যে কারণে বিএনপিকে ডাকলো। এখন তারপরে কি হলো যে বিএনপি জামাত, আপনি বলতে চাচ্ছেন যে বৈঠকটি আসলে জামায়াতের সঙ্গেই ছিল? এক্স্যাক্টলি জামাতের সাথে বৈঠক নিয়ে আলোচনা চলছিল, জামাতের সাথে বৈঠক হবে। কিন্তু যে সালাউদ্দিন আহমেদ তো তথ্য ফাঁস করে দিয়েছে যে আমরা তো 5-6 দিন আগে বলেছি, আমাদের তো ডাকেনি। এরপরে যেটি হলো যে জামাত বিএনপি তৃতীয় দল কে হবে, সরকারকে তো একটি দলকে তৃতীয় অবস্থান দিতে হবে রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে। এরপরে সরকার এনসিপিকে ডাকলো, তোমরা আসো। দেখেন বাংলাদেশে এনসিপির সাংগঠনিক কাঠামো সম্পর্কে আপনি সাংবাদিক হিসেবে জানেন, নির্বাচন কমিশন ঘেরাও করেছে, সেটা আপনি দেখেছেন, পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। সরকার যদি জোর করে কাউকে তৃতীয় দল বানাইতে চায়, সেটা কি সম্ভব? জনগণ কি এত বোকা? জনগণ কি বোঝে না? সরকারের উচিত ছিল আপনার প্রত্যেকটা দলের সাথে আনুষ্ঠানিক বৈঠক করা আলাদাভাবে, অথবা সব দলের সাথে একসাথে বৈঠক করা। এই যে বৈঠকের নামে, সংলাপের নামে নাটক, কাউকে আপনি বড় দেখাতে চান জনগণের কাছে, এই জন্য তাকে ডাকতেছেন। তার আগের দিন তো তার সাথে বসেছেন, আবার তার সাথে দ্বিতীয় দফায় কেন বসলেন? কারণটা কি? এগুলো কি আপনারা আসলে বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার বৈষম্য বেশি বাড়ায় দিতেছেন? এগুলো তো আসলে কোনো রাজনীতির অংশ হইতে পারে না। রিফাতদেরকে আমরা ধন্যবাদ জানাই, যখন অনেক বড় বড় সমন্বয়করা চুপ ছিল, তার লেখালেখি আমি দেখেছি, তার অন্যান্য বন্ধুদের লেখাগুলো আমি সাম্প্রতিককালে খেয়াল করেছি, মাহিন, আব্দুল হান্নান মাসুদ, কাদের, যে সময় শীর্ষ নেতৃবৃন্দ অনুপস্থিত, সেই সময় তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু তাদের সাথেও কি বৈষম্য করা হয়নি? এই বৈষম্যগুলো তো তারাই তুলে ধরেছে। আমি তাদের ফেসবুক চেক করেছি
এবং লেখাগুলো দেখে আমি হতাশ হয়েছি যে এই ছেলেগুলো জাতিকে নতুনভাবে নতুন নতুন উদ্যমে পথ দেখিয়েছে। তাদের সাথে বৈষম্য, নিজেদের ভিতরে বৈষম্য, মাস্টার মাইন্ডদের নিয়ে কিন্তু তারাও লিখেছে, এনসিপির নেতারাও লিখছে। তার মানে বৈষম্য দূর হয়নি কোথাও থেকে। তো আমি এখন আসি, আজকে নাকি 20-21টি দলের একজন নেতাকে ডেকেছে। তো একজন নেতাকে ডেকে আপনি কি আলোচনা করবেন? আপনি কেন 3টি দলের সাথে আলাদা আলোচনা করলেন, আর বাকিদের সাথে কেন এইভাবে মানে মুরগির খাঁচার ভিতরে সবাইকে ডাকতেছেন? এটা কোনো রাষ্ট্র পরিচালনার সিস্টেম না। এই উপদেষ্টারা মানুষকে সম্মান করতে জানে না। এই উপদেষ্টারা মনে করে যে অনেক বড়, ওর 5 জন ডাকতে হবে, আরও ছোট ওরা একজন ডেকে ঠিক আছে থামিয়ে রাখি। তো এইভাবে আসলে রাষ্ট্র চলে না। দেখেন, আর 2টি বিষয়ে কথা বলি। আমরা সরকারকে বারবার বলে আসছি যে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি হয় এরকম কোনো আচরণ করেন না। নারী সংস্কার কমিশন, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের দেশের নারীরা কি বলেছে যে নারী সংস্কার করো? হঠাৎ করে একটি বিতর্ক উস্কে দিল। কোন নারীদের মাধ্যমে? যে নারীরা আসলে একটি অল্প সংখ্যক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, যারা আমাদের মানে মুসলমান সমাজের নারীদের প্রতিনিধিত্ব করে না। সত্যি কথা বলতে গেলে দেখবেন ধর্মের সাথে সাংঘর্ষিক প্রতিবেদন দিয়েছি, এরপর থেকে মূলত বাংলাদেশে জটলা বেঁধেছে। সরকার আবার নিজ থেকে বলল যে আমরা মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর একটা সমস্যা, এরপরে চট্টগ্রাম বন্দর, সেইটা আবার বিদেশিদের হাতে তুলে দিতে চাই। আজকে আমাদের একজন উপদেষ্টা, তিনি উপদেষ্টা না, দুঃখিত, আসলে তাকে উপদেষ্টার থেকে আমার কাছে অনেক বড় কিছু মনে হয়, প্রেস সচিব, তিনি বলছেন যে আমরা বন্দর দিচ্ছি না, আমরা ম্যানেজমেন্ট দিচ্ছি। তো ম্যানেজমেন্টটা দিয়ে দিলে বন্দর দেওয়া হয় না? এই যে জনগণকে মানে গোলকধাঁধার মধ্যে ফেলানো, জনগণকে কি সে বোকা মনে করে যে সে একাই চালাক, সাংবাদিকতা করেছে বলে সেই একাই চালাক আর আমরা কিচ্ছু বুঝি না? এই যে জনগণকে বোকা বানাচ্ছে। এরপরে দেখেন যে একজন ব্যক্তিকে নিয়ে ব্যাপকভাবে বিতর্ক ছিল, তাকে আপনি শুরুতে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিলেন, খলিলুর রহমান। এরপরে তাকে বানিয়ে দিলেন নিরাপত্তা উপদেষ্টা, রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা। তার বিষয়ে আমাদের মতামত নেওয়া দরকার ছিল না? অন্যান্য দলের মতামত নেওয়া দরকার ছিল না? সেনাবাহিনী বলেন, অন্যান্য বাহিনী বলেন, মতামত নেওয়া দরকার ছিল না? যে ব্যক্তিকে আপনি বসিয়ে দিলেন সেই ব্যক্তিকে কি সেনাবাহিনী গ্রহণ করেছে? অন্যান্য নৌবাহিনী গ্রহণ করেছে? অন্যান্য বাহিনী গ্রহণ করেছে? গোয়েন্দা সংস্থা গ্রহণ করেছে? এখন আপনি তাকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়ে দিয়েছেন। এই যে সরকারের আহম্মকি আচরণ, এই কারণে রাষ্ট্র এখন বিশৃঙ্খল হয়ে গেছে। আরও দেখেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো। 5 আগস্ট যদি সেনাবাহিনী না বলতো যে হাসিনার বিদায় নিতে হবে, হাসিনা পালাইতো, আরও রক্তপাত হতো, আরও হাজার হাজার মানুষ মারা যেত। সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, শুধু ওই 5 আগস্ট না, এর আগে দেখেন, এর আগে 1 আগস্ট বা তার আগে থেকেই সেনাবাহিনী দেখবেন যে একদম নিশ্চুপ জনগণের পাশে অবস্থান নিয়েছে। জনগণ স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। আমি নিজে শুনেছি, আমার এই কান শুনতে অবশ্যই ভুল করে নাই, আপনিও সাংবাদিক হিসেবে শুনতে অবশ্যই ভুল করেননি। এই কথা বলেছে। সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে? সেনাবাহিনী তো ক্ষমতায় নাইনি। এখন এসে আপনি 9 মাস 10 মাস পরে এসে বলছেন যে সেনাবাহিনী আরেকটি 111 সৃষ্টি করতে চাই। এই কথা কেন বলতেছেন? সেনাবাহিনী যেখানে স্পষ্টভাবে বলছে যে আমরা কোনোভাবে আর রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায় না, তখন আপনি তাদেরকে বলছেন যে না, তারা ক্ষমতা দখল করবে। এই যে সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, রাষ্ট্রকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করা হচ্ছে এবং এর সাথে কয়েকজন উপদেষ্টা জড়িত। জি, রিফাত, আমি আপনার কাছে জানতে চাই আসলে কি হতে যাচ্ছে আগামীতে। আপনি তো জাতীয় নাগরিক পার্টির তরুণ রাজনীতিবিদ, আপনি আমাদেরকে জানাবেন কি আসলে কি হতে যাচ্ছে? দেখুন, শুরুতেই ধন্যবাদ দিতে চাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জুলাইয়ের সকল শহীদদের, 71-এর শহীদদের। আমাদের এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের স্বাধীনতা সংগ্রামের সাথে যারাই লড়াই করেছে, সেই যারা লড়াই করেছে, যারা রক্ত ঝরিয়েছে, সকলকে শ্রদ্ধা জানিয়ে আসলে আমি আমার কথাগুলো শুরু করতে চাই। দেখুন, বাংলাদেশের আগামীটা বা আমাদের আগামীতে কি হতে যাচ্ছে, এই যে কোয়েশ্চেনটা আসলে একটু জটিল। কারণ অনেক জিনিসের কোয়েশ্চেনের উত্তরগুলো আমরা জানি না, প্রশ্নগুলো হয়তো বা আমরা আসলে জানি না। এই জন্যই আসলে ভয়ঙ্কর হয়ে উঠছে। আমরা বলবো যে আমরা আসলে খুবই একটা গোলকধাঁধার মাঝে আছি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আসলে আমাদের একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, একটা জাতীয় সরকারের প্রয়োজন ছিল। এখন এটা স্পষ্ট যে সবাই জানে যে কেন জাতীয় সরকারটা হয়নি। এটা নিয়ে আমরা আসলে আর বারবার করে এই ব্যাপারগুলো বলতে চাচ্ছি না। এভরিবডি নোস অ্যাবাউট দিট। এখন আমাদের যেই সবথেকে বড় সমস্যা যেটা তৈরি হয়েছে সেটা হলো গিয়ে জাতীয় ঐক্যমত। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা জুলাইতে যারা ছিলাম, যোদ্ধারা যারা ছিলাম, সকলে তো একসাথে বসেছি, একসাথে কথা বলেছি, একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছি। সকলের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আমরা রাজপথে গিয়েছি, ফাইট করেছি, অ্যান্ড আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছি। একইভাবে কি আমরা রাষ্ট্রটাকে জাতীয় সরকারের মাধ্যমে ফাংশন করতে পারতাম কিনা? আমরা পারতাম। কেউ ভয় পেয়েছে যে শেখ হাসিনা ইকোনমিকে ধ্বংস করে দিয়েছে,
এই ইকোনমিতে গিয়ে আমি আমার বদনামের ভাগিদার হতে চাবো না। অভ্যুত্থান পরবর্তী সময়, বিপ্লব পরবর্তী সময় রাষ্ট্রে অনেক ধরনের ক্যাওয়াজ হয়, তারা তখন এগুলার দায় এড়াইছে যে আমরা এটার ভিতরে যাব না, আমাদের গায়ে কাদা ছড়বে। বিপ্লবীদের Fresh তো থাকতে চাচ্ছে। সাহসী থাকতে হয় সব বিষয়ে, এত কিছু চিন্তা করে পেছনে গেলে তো বিপ্লব। এইটাই হলো গিয়ে মজার ব্যাপার যে রাজনৈতিক দলগুলো রাজনীতিটাকে আগে দেখেছে, বিপ্লবটাকে আগে দেখেনি। দেখুন, একটি বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানকে কি স্বীকার করা হয়েছিল? আমরা তো দেখতে পাচ্ছিলাম গণ অভ্যুত্থানকেই স্বীকার করা হয়নি। আপনি যখন গণ অভ্যুত্থানকে স্বীকার করা হবে না, এই গভর্নমেন্টের ভিতরে আমরা দেখেছি নানা ধরনের হলো গিয়া লোকজন, মতের মানুষজন রয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সবার সাথে কথা বলেই কিন্তু এই গভর্নমেন্টটা তৈরি হয়েছে। তখন তো কোনো রাজনৈতিক দল এখানের ভিতরে আসে নাই। আমরা দেখেছি বঙ্গবন্ধু যখন শপথ হয়েছিল সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে ছিল, সকলের মুখে হাসি ছিল, কেউ তো হলো গিয়ে আমরা দেখি না যে গম্ভীর মুখ হয়ে রয়েছে, কেউ তো তখন অভিযোগ করলো না, তখন সবাই এসেছে। এখন যখন কিছুদিন পরে গিয়েছে, গভর্নমেন্ট যদি এই ফাংশনটা না করে এর দায়িত্ব তো সকল রাজনৈতিক দলের, কারণ সবাইকে কথা বলে তো নেওয়া হয়েছে। এখানে তো কেউ বলতে পারবো না যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি, পরবর্তীতে এনসিপি বা অমুক দল তমুক দল, এই উপদেষ্টা মণ্ডলী অমুক তমুক হাবিজাবি, তারা এককভাবে এই গভর্নমেন্টটা তৈরি করছে না। এই গভর্নমেন্টে যদি ব্যর্থ হয় সেই দায় যেমন সবার, এই গভর্নমেন্ট যদি সফল হয় সেই ক্রেডিটটাও সবার। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা মনে করি যে এই গভর্নমেন্টের আসলে বেশ কিছু ব্যর্থতা রয়েছে। এই গভর্নমেন্টের যেই কথাটা রাশেদ ভাই বলছেন, এই জায়গা থেকে আমি একমতই জানাই যে এই গভর্নমেন্টটা রোডম্যাপটা ক্লিয়ার করতে পারছে না, যে সে কী করতে চাচ্ছে না করতে চাচ্ছে। স্পষ্টভাবে এই গভর্নমেন্টের আসলে মূল কাজ তিনটে। এই গভর্নমেন্টের কাজ না কোথায় কোথায় ফেরি রয়েছে, ফেরি আছে, ফেরি নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করা, এটা তার প্রধান কাজ না। এটা পরবর্তী নির্বাচনের পরবর্তী সরকার এসে করলেও চলবে, রাস্তা ঠিক করাটা করলেও চলবে। এই গভর্নমেন্টের প্রধান কাজ তিনটা: বিচার, সংস্কার, নির্বাচন। বিচার প্রক্রিয়া আমরা দেখেছি যে বিচার প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ঢিলে তেতলামি করা হচ্ছে পুরোপুরিভাবেই। এই জিনিসটাকে আসলে আমরা কখনোই সাপোর্ট করব না, বা আমরা খুবই হতাশ এই ব্যাপারটা নিয়ে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় প্রথম কাজটা ছিল আসলে বিচার করা। আমরা দেখতে পেয়েছি যে মিলিটারি বলেন, পুলিশ বলেন, বা যারাই আসলে পরবর্তী সময় আমরা দেখেছি যে জুলাইয়ের যোদ্ধাদের বিরুদ্ধে হলো গিয়ে দাঁড়িয়েছিল। ভাই একটা কথা বললেন, আমি একটু ডিবাঙ্কি করতে চাই। ভাই হয়তো বা নেত্র নিউজের ওই প্রতিবেদনটা আসলে দেখেনি। তিনি বলতেছিলেন যে সেনাবাহিনী নাকি হলো গিয়া জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল। এই সেনাবাহিনীর আমলেই তো আমরা কতবার দেখেছি যে হলো গিয়া স্বৈরাচারী শেখ হাসিনা করছে, তার হলো গিয়া নিশি ভোটের নির্বাচন করেছে, দামি ইলেকশনগুলো করেছে, তখন তো এই সেনাবাহিনী এসে জনগণের পাশে দাঁড়ায় নাই। এই সেনাবাহিনীর আমলে 5 তারিখে দাঁড়িয়েছে, এর আগে এত 2000-এর মতো মানুষ শহীদ হলো, তখন সেনাবাহিনী কেন দাঁড়িয়ে হলো না? নেত্র নিউজের এখানে স্পষ্ট দেখা গেছে সেনাবাহিনী গুলি ছুটতেছে। এগুলো যদি রাশেদ ভাই না দেখে, আমি জানি না যে রাশেদ ভাই কোত্থেকে ওইগুলো নাজিল হয় যে সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার 10টা মানুষের স্লোগান দিলে ওই ভিডিও আমরাও দেখতে পাই, কিন্তু হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ যে শাহবাগের ভিতরে বলেছিল যে আমরা মিলিটারি সরকার চাই না, এই মুহূর্তে দরকার জনগণের সরকার। রাশেদ ভাইয়ের কাঁধে হয়তো ওই কাজটা পৌঁছায় নাই। আমি এই জিনিসটা আসলে খুবই আশাহতই হয়েছে রাশেদ ভাইয়ের থেকে। রাশেদ ভাই তো রাজপথের মানুষ, আমরা দীর্ঘদিন একসাথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, তার কারণে এই ব্যাপারটা জনগণেরটা না পৌঁছিয়ে মিলিটারিটা কেন পৌঁছালো, এই জিনিসটা আমাকে একটু অবাকই করতেছে। আমি জানি না এর পেছনে কি আছে, এর উত্তরটা উনি ভালো দিতে পারবেন। রাশেদ ভাই আরও একটা কথা বলে যে নারী সংস্কার কমিশনের আসলে প্রয়োজনীয়তাটা নাই। এইটা আসলে আমার কাছে একদম সরি টু সে হাস্যকর মনে হয়েছে। দেখুন, আমাদের তো জনসংখ্যার অর্ধেক নারী। সো এই মানুষগুলো তো আমাদের এখানে দেখিয়েছে যে আমাদের এই নারীরা পিছিয়ে পড়ে রয়েছে। নারীদের বেতন বৈষম্যের কথা বলি, আর সব কিছুর মাঝেই দেখতে পেয়েছি যে চরম পরিমাণ বৈষম্য করা হয়েছে। এখন তো একটা সুযোগ এসেছে, এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইনার ছিল নারীরা। তারা আমাদেরকে প্রোটেক্ট করছে, তারা আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। প্রথম যেদিন হামলা হয় 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের উপর প্রথম হামলা হয়েছে। নারীরা বলেছিল যে আমরা আগে যাব, আমরা আপনাদেরকে প্রোটেক্ট করবো। তা নারীদের উপর প্রথম হামলা হয়েছে। সেই ছবিগুলো, নারীদের উপরে হামলা করা, তাদের এই রক্তাক্ত ছবিগুলো সারা বাংলাদেশকে দাঁড়িয়ে দিয়েছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, যারা আসলে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার, যারা আসলে একের পর এক বুকের রক্ত দিয়েছে, তারা বলেছিল যখন আমরা দেখেছি আমার বোনেদেরকে সামনে থেকে রক্ত ঝরতে, তাদেরকে এইভাবে এত কুৎসিতভাবে আঘাত করা হয়েছে, আমরা সহ্য করতে পারিনি, তখন আমরা রাজপথে নেমে গিয়েছিলাম। সো এখন যখন সেই সুযোগটা এসেছে নারীদের কিছু সংস্কার করার, তখন ভাই বললেন যে নারী কমিশনের দরকার নেই। আপনি বলতে পারেন এই নারী কমিশনে অনেকগুলো সমস্যা রয়েছে। আমিও ব্যক্তিগতভাবে ফিল করি এই নারী কমিশনের অনেকগুলো জিনিস রয়েছে, অনেকগুলো দাবি দেওয়া রয়েছে, যে সেগুলো হলো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে না, বাংলাদেশের কালেকটিভ নারী সমাজকে প্রতিনিধিত্ব করে না। তার মানে আপনি বলবেন যে নারী সংস্কার কমিশনের দরকার নাই। এই ব্যাপারটা আমার কাছে আবার হাস্যকর লাগলো। আমার কাছে কোনো জিনিসের যদি একটা বা দুইটা বা তিনটা পয়েন্ট যদি আমার মনে হয় যে না আমি এই জিনিসটাকে মানবো না, তখন মনে হচ্ছে যেন আচ্ছা না এই জিনিসটা হলো গিয়া প্রয়োজন নেই। এই ডিনায়ালের রাজনীতিটাকে আমাদের পরিহার করতে হবে। আমার কিছু ভালো লাগেনি বলেই সেই জিনিসের দরকার নেই, এইটা একটা প্রবলেমেটিক চিন্তাভাবনা। আমরা মনে করি যে এই চিন্তাভাবনা থেকে আমাদের সবার বেরিয়ে আসা উচিত। আর আমি আরেকটু সময় নিব, সেটা হলো গিয়া গভর্নমেন্টের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই।
আপনারা বিচারের যেই একটা স্পষ্ট রোডম্যাপ দিন। সংস্কার যেভাবে হচ্ছে আমরা জানি না যে সংস্কার একটা বায়বীয় জিনিস হয়ে গেছে, সংস্কারকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভবও করা যাচ্ছে না, মানে এটা কি আমরা বুঝতেছি না। স্পষ্টভাবে বলুন কি কি সংস্কার করা প্রয়োজন। মৌলিক সংস্কারগুলো আমরা দেখতে যাচ্ছি, সেই মৌলিক সংস্কারগুলো করার পরবর্তীতে সময় সেই মৌলিক সংস্কার একটা রোডম্যাপ দিন, কার্যক্রমগুলো শুরু করুন এবং নির্বাচন একটা স্পষ্ট ডেট, একটা তারিখ। আমি রাজনৈতিক দলগুলো এই আসবো ভয়টাই আসলে আছে। সংস্কারের বিষয়ে আমার প্রশ্ন আছে আপনাদের দুজনের কাছে আছে। আপনি একটি কথা বলছিলেন যে নারীরা সামনে ছিলেন, কিন্তু আমরা দেখেছি গত 10 মাসে দেখেছি যে নারীরা সামনে ছিলেন সেই নারীদেরকে বিভিন্ন সময় নিগৃহীত হতে হয়েছে। আমি সেই প্রসঙ্গটা পরে আসবো। আমি রাশেদের কাছে আসতে চাই। রিফাত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিল আপনাদের বিরুদ্ধে, আপনি কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, ধন্যবাদ। রিফাত যেটি বললেন যে শাহবাগ থেকে স্লোগান হয়েছে যে জনতা সরকার চাই। দেখেন, সব ধরনের স্লোগানই তো হয়েছে। আমি কোন বাস্তবতায় এবং কোন প্রেক্ষাপটে এই কথা বললাম যে স্লোগান এটিও হয়েছে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নেয়নি। ওই সময়কার বাস্তবতায় যেমনিভাবে সেনাবাহিনী জনগণের পাশে না দাঁড়ালে অভ্যুত্থান হয় না, হাসিনা এত দ্রুত বিদায় নেয় না, ঠিক একইভাবে জনগণ রাস্তায় না নামলেও সেনাবাহিনী কিছুই করতো না, করতেও পারে না। আচ্ছা ভাই, আমি সরি একটু আমি মনে হয় কথা শেষ করি। আমি এইগুলো পছন্দ করি না রিফাত। আমার মনে হয় লিখে রাখলে খুব ভালো হয়, কারণ দর্শক খারাপ ভাবে নিবে। একটু শেষ করি আমরা। সেটাই তো, সব ধরনের তো আপনার বিষয় ছিল। গণ অভ্যুত্থান কখন হয়েছে? যখন সব ধরনের মেকানিজম একসাথে ফাংশন করেছে। কবি, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, এরপরে আপনার শ্রমিক, মজুর, তাঁতি, সরকারি কর্মকর্তারা, পুলিশের মধ্যে একটা বিশাল অংশ, র্যাবের মধ্যেও একটা অংশ, মানে রাষ্ট্রের সমস্ত গণতন্ত্রকামী শক্তি, ছাত্ররা, যুবরা, সবাই যখন এক হয়েছে, শিল্পীরা, তখন তো গণঅভ্যুত্থান হয়েছে। অর্থাৎ সবার সম্মিলিত চেষ্টার ফসল গণঅভ্যুত্থান। সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই ছিল, এটি অস্বীকার করার কিচ্ছু নাই। আজকে হয়তো আপনি এটি অস্বীকার করে কিছু মানুষের বাহবা পাবেন, কিন্তু রাষ্ট্রের একটি স্বাধীনতা, সার্বভৌমত্ব যে বাহিনী রক্ষা করে, সেই বাহিনীকে এইভাবে ভেলকা বানিয়ে, এইভাবে দুর্বল বানিয়ে, এইভাবে বিতর্কিত করে এই রাষ্ট্রকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। এটা একমাত্র যারা করছে তারা ভুল করছে। সেনাবাহিনীর অবশ্যই গণঅভ্যুত্থানের ভূমিকা আছে। এখনো পর্যন্ত এই রাষ্ট্র যে সচল রয়েছে, চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত কিছুটা রয়েছে, কার কারণে? পুলিশকে মানুষ ভয় পায়। পুলিশকে তো নৈতিকভাবে এতটাই দুর্বল করা হয়েছিল, এই পুলিশ আর আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছে না। এখনো পর্যন্ত যতটুকু রক্ষা হচ্ছে সেটার জন্য ক্রেডিটটা সেনাবাহিনীকেই দিতে হয়। হ্যাঁ, সেনাবাহিনীকেও হাসিনা বিতর্কিত করেছে। সেনাবাহিনীর মধ্যেও আমরা এই জন্য বারবার বলেছি, যেখানে যতটুকু সংস্কার করা দরকার করেন। আপনি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন কেন গঠন করেন নাই? আপনি প্রধান উপদেষ্টা, আগামীকাল ঘোষণা দেননি কেন? আপনি সব সংস্কার করতে চান, প্রতিরক্ষা সংস্কার কমিশন কেন গঠন করেন না? তার মানে আপনার দুর্বলতা আছে। আপনি শুধু দোষ দেন আমাকে, আপনাকে, রিফাতকে, অমককে, তমককে। আপনি এটা করেন, আপনার উপরে জনগণ দায়িত্ব দিয়েছে। আমার মনে হয় না যে প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করলে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বাধা আসবে। সেনাবাহিনীর সাথে অন্যান্য বাহিনীর সাথে আলোচনা করে সেই কাজটা করেন, কিন্তু আলোচনা ছাড়া কোনো কিছু করলে সেটাকে মানুষ সন্দেহ চোখে দেখবে। আমি আবারও বলি, খলিলুর রহমান সাহেবকে নিয়োগ দিয়েছেন, এর মাধ্যমে পরিস্থিতি আরও বেশি অস্থিতিশীল করেছেন। আলোচনার মাধ্যমে যদি করতেন কোনো সমস্যা হতো না। আপনি আরেকজনকে দিতেন, তাকে না চাইলে আরেকজনকে, একজন নিরপেক্ষ ব্যক্তিকে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আপনি কেন তাকে নিয়োগ দিলেন? আরও কিছু বিষয় বলি। দেখেন, উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে সমালোচনা কেন? ইনক্লাবে নিউজ হয়েছে একজন উপদেষ্টার স্বামী নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে। এই যে আওয়ামী লীগের লুটেরা সম্পদ যারা পাহারা দিচ্ছে, আপনি প্রতিবাদ করবেন না? এরপরে সাবের মান্নানদের জামিন করিয়েছে উপদেষ্টা পরিষদের 2 জন। আমরা দেখলাম একজন ছাত্র উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে দুদকের যে ফাংশনটা, এনআইডি লক করেছে, একই সাথে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। এখন এপিএস খুব অপরাধী আর উপদেষ্টা খুব নিষ্পাপ, তাই তো? অনেকে প্রশ্ন তুলতেছে। তো এই উপদেষ্টার মিনিস্ট্রিতে সব থেকে বেশি দুর্নীতি হয়,
গণমাধ্যমে এসেছে, আমার কথা না। এগুলো তদন্ত হওয়া দরকার না? অভ্যুত্থানের পরেও যদি এইভাবে দুর্নীতি হয় তাহলে অভ্যুত্থানের ফলাফল মানুষ তো ভোগ করতে পারবে না। এরপরে আসেন, একজন উপদেষ্টা নৈরাজ্য অনৈক্য সৃষ্টি করেছে, কখনো জামাতকে, কখনো বিএনপিকে, কখনো গণ অধিকার পরিষদকে, কখনো অন্য দলকে। রাজনৈতিক নেতৃত্ব, হেফাজতে ইসলাম, বিভিন্ন জনকে মৌলবাদী বলা, তৌহিদি জনতা বলা, কটাক্ষ করা, এই কাজগুলো তিনি করেছেন এবং তিনি স্বীকারও করেছেন, স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। উপদেষ্টা পরিষদে বসে এই কাজগুলো করা যায় না। এইগুলো নিয়ে যখন আপনি প্রতিবাদ করবেন তখন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে হুমকি দিবেন, এটা তো হইতে পারে না। এইভাবে কখনোই আমি দেখি নাই এইভাবে হুমকি সুরে কোনো রাষ্ট্রের প্রধানের ফেসবুক থেকে এইভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এটা প্রধান উপদেষ্টার সাথে সম্পৃক্ত না। আমার মনে হয় প্রধান উপদেষ্টা জানেও না কারা এই ভাষা এই শব্দ চয়ন করে লিখেছে। আমরা অনুমান করতে পারি। এইভাবে হুমকি দামকি দিয়ে আপনি যদি বলেন যে মানুষের মুখ বন্ধ করবেন, পারবেন না তো। অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে এদেশের 18 কোটি মানুষের মধ্যে অধিকাংশই ভূমিকা রেখেছে। প্রত্যেকটা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, প্রত্যেকটা গণতন্ত্রকামী সংগঠনের ভূমিকা ছিল। সুতরাং হুমকি ধামকি দিয়ে আপনাদের অপকর্ম বন্ধ করতে পারবেন না। এগুলো বন্ধ করেন, কোনো সমালোচনা হবে না, প্রশংসা করবো সারাক্ষণ। কিন্তু এই যে আমি 10 সেকেন্ডে শেষ করে দিই, রিফাত আরেকটি কথা বলেছে, মূল্যবান কথা, জাতীয় সরকার এটা খুব দরকার ছিল। একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, এই রাষ্ট্রকে যদি গুছাতে চান, এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে জাতীয় সরকার গঠন করতে হবে। এখন তিনি বললেন যে কে রাজি হয়নি, তিনি বলেননি, কিন্তু অনেক সময় তাদের অন্য নেতারা অভিযোগ করেছে। দেখেন, দলগুলো অনেকে মনে করেছে যে হয়তো সরকার 6 মাস থাকবে, তো 6 মাসে জাতীয় সরকারে গিয়ে আসলে অনেকে বিতর্কের মুখোমুখি হতে চায়নি। অনেকে মনে করে 3 মাস হয়তো থাকবে, কারণ সরকার তো তার অবস্থান ক্লিয়ার করেনি। সরকার যদি বলতো ওই সময় যে আমরা জুন পর্যন্ত থাকতে চাই, প্রত্যেকটা দল উপদেষ্টা পরিষদে তাদের নিজেদের লোক দিত। আরেকটি কথা সে বলেছেন যে এই গণভবনের ওই দিনকার যে আপনার দাওয়াতে সবাই গিয়েছে। দেখেন, ওই সময়কার বাস্তবতায় কেউ বিতর্ক সৃষ্টি হোক চায়নি। এই যে উপদেষ্টা পরিষদ, এই তালিকা কিন্তু ওই সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা, তারাই কিন্তু তৈরি করেছে। তারা হ্যাঁ অন্যান্য দলগুলোর সাথে বলেছে যে আমরা একটা তালিকা তৈরি করছি, এতটুকুই তাদের কাছে জাস্ট দিয়েছে, কিন্তু মতামত নেয়নি যে আপনাদের 2 জন দেন, আপনাদের 1 জন দেন, 5 জন দেন। উপদেষ্টা পরিষদের সমস্ত তালিকা তারা একটা পলিটিক্যাল লিয়াজু কমিটি গঠন করেছিল, সেই লিয়াজু কমিটি তারা কিন্তু ওইটা তৈরি করেছে। এবং এক্ষেত্রে যারা শীর্ষ দায়িত্বে ছিলেন, নাহিদ থেকে শুরু করে আসিফ, মাহফুজ বা অন্যান্যরা, তারাই কিন্তু এটা ফাইনাল করেছে। এই ক্ষেত্রে অন্যান্য দলের কোনো প্রতিনিধি নেওয়া হয়নি। আজকে তারা হয়তো বলতে পারে যে অমুক বিএনপি মুখপাত্র, অমুক গণ অধিকার পরিষদ, অমুক অমুক দলের, তমুক দলের, অমুক জামাতের, কিন্তু আমি অন্তত জানি, কারণ আমার সাথে তো যারা উপদেষ্টা হয়েছেন কথা হয়েছিল, তো সেই লিস্টটা তো আমাদের কাছে বলেছিল যে ভাই আমরা অমুক অমুককে দিচ্ছি, তা কখন শেষ রাতে এসে। এই জন্যই বলতেছি, জানি অনেক কথা, অনেক তথ্য আছে, এই কারণে বলতে পারি যে উপদেষ্টা পরিষদে অন্য দলের কোনো প্রতিনিধি নাই। সমস্ত প্রতিনিধি যারা ওই সময়কার নেতা ছিলেন তাদের প্রতিনিধি। এই পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। আমার কাছে রিফাতের কাছে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা বিরতির পরে এসে আমি করছি। দর্শক, একটি বিরতি দিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। রিফাতকে দিয়ে শুরু করতে চাই। আজকে চট্টগ্রামে আপনাদের সংগঠনের পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়েছিল, সেখানে হাসনাত আবদুল্লাহ ছিলেন। সেখানে তিনি বলেছেন যে একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ষড়যন্ত্র করছে। এই পক্ষটি আসলে কারা? দৃশ্যমান কোনো পক্ষ না অদৃশ্য কোনো পক্ষ? আচ্ছা, ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। সো আপনি হাসনাত আবদুল্লাহ আজকে বলেছেন একটি পক্ষ সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই যে কথাটা, এটা কিন্তু আসলে আমরা যে গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের যে আমরা যে অফিসিয়াল বিবৃতি, সেখানের ভিতরে কিন্তু দেখতে পেয়েছি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদেরকে প্রধান 3টে কাজ করতে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে: বিচার, সংস্কার, নির্বাচন। এই বিচার সংস্কার প্রক্রিয়াতে যদি কেউ বাধাগ্রস্ত করে, আমরা জাতিকে, জনগণকে সাথে নিয়ে একসাথে সকলের সামনে এসে এই ব্যাপারগুলোকে স্পষ্ট করবো এবং জনগণ পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। সো এই জিনিসটা যে এরকম একটা ঘটনা ঘটছে, এরকম একটা ব্যাপার কেউ সংস্কার করতে দিতে চাচ্ছে না, একটা গ্রুপ অফ পিপল, এটা তো স্পষ্ট। এই গ্রুপ অফ পিপলটা কারা? আমরা বিভিন্ন জনের থেকে বিভিন্ন কথা শুনি। কোথাও শুনি কোনো রাজনৈতিক দল সংস্কার করতে দিচ্ছে না, কারো থেকে আবার শুনি যে কোনো একটা গ্রুপ অফ পিপল যারা আসলে মাঠে আসে না, কিন্তু হলো গিয়া
ইন্টারনালি কলকাঠি লারে, অনেকে তাদের অদৃশ্য কোনো ডিপ শক্তি, স্টেট বলে আর সেটাই কি। বলছি যেটা। এই ধরনের অনেকগুলো গ্রুপ অফ পিপল আছে, অনেক কিছু হতে পারে, বাট এইটা স্পষ্ট যে হলো গিয়ে একটা গ্রুপ অফ পিপল, একটা কোনো না কোনো রাজনৈতিক দল হতে পারে, তারা গ্রুপ অফ পিপল হতে পারে, অবশ্যই তারা অনেক বেশি ক্ষমতাশালী, তারা আসলে সংস্কারগুলো হতে দিতে চাচ্ছে না। এর পেছনে তাদের বিভিন্ন ধরনের এজেন্ডা থাকতে পারে, হয়তো বা তারা দীর্ঘদিন সরকারে থাকতে চায়, এমন হতে পারে যে তারা হলো গিয়ে বাংলাদেশের ভিতরে হলো গিয়ে নৈরাজ্য স্থাপন করতে চায়, এমনও হতে পারে যে তারা আসলে দ্রুততম সময়ের ভিতরে কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে। এসব সংস্কার লাগবে না, আমরা পুরনো যে বন্দোবস্ত আছে, পুরনো যে সেটেলমেন্ট আছে, সেই সেটেলমেন্টের মধ্যে দিয়ে ওই চাঁদাবাজি, খুন গুণ, লুটপাট, ফ্যাসিজম হওয়ার যে মাধ্যম, সেই মাধ্যমগুলো আমরা আবার চাই, কারণ আমরা আরেকটা ফ্যাসিস্ট হতে চাই। নানাবিধ কার্যক্রম হতে পারে। সেই যেহেতু হাসনাত আব্দুল্লাহ এটা স্পষ্ট করে বলেননি, তাই আমি এই জিনিসটাকে স্পষ্ট করতে চাচ্ছি না, কারণ এটা তো সে বলতে পারবেন যেহেতু সে কোট করেছেন। এখন আমি একটু আগের জায়গা থেকে একটু যেতে চাচ্ছি, সেটা হলো গিয়ে একটা কথা আসলো যে সেনাবাহিনী যদি না, মানে রাশেদ ভাই বললেন যে সেনাবাহিনী যদি না দাঁড়াতো তাহলে আসলে গণ অভ্যুত্থান বা বিপ্লব হতো না। দেখুন, সেনাবাহিনী না দাঁড়ালে অভ্যুত্থান হতো না, বিপ্লব হতো না। ভারত সহায়তা না করলে স্বাধীনতা আমরা পেতাম না। দুইটা আসলে আমার কাছে একই ধরনের কথাবার্তা মনে হয়, একই ধরনের টোন, সেই পুরনো টোন আমার কাছে মনে হয়। জুলাই গণ অভ্যুত্থান, এইটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি তো এটা নেতৃত্বের জায়গা থেকে ছিলাম, এইটা পুরোপুরি একটা স্রষ্টার প্রদত্ত জিনিস। স্রষ্টা চেয়েছেন যে এইখানের ভিতরে একটা গণ অভ্যুত্থান হবে, এই জন্য হয়েছে। কোনো ফোর্স, আমরা বারবার দেখেছি যে এর থেকে বড় বড় মিছিল হয়েছে, অমুক দল তমুক দল বারবার এসেছে, রাজপথ দখল করেছে, কিচ্ছু করতে পারেনি, জাস্ট হাওয়ায় ভেসে গিয়েছে। কিন্তু এখানের ভিতরে বাচ্চা বাচ্চা কিছু ছেলে মেয়ে ক্যাম্পাসের ভিতরে যারা অ্যাক্টিভিজম করছে, সেই ছেলেমেয়েগুলো নেতৃত্ব দিয়ে জুলাই গণ অভ্যুত্থান করেছে। এত এত এক্সপার্ট, এত এত বুদ্ধিজীবী বাংলাদেশে ছিল, এরা কোনোদিন পারে নাই তো কেন? কারণ এই ব্যাপারটা আসলে ঐশ্বরিক ছিল। আমরা সেনাবাহিনীকে ক্রেডিট দিতে পারবো, পুলিশকে দিতে পারি, আমলাদেরকে দিতে পারি, সাংবাদিকরা এখানে মেজর রোল দিতে পারে, সাংবাদিকদের অনেকে শহীদ হয়েছেন এখানে দেখতে পেয়েছি, অনেক অনেক স্টেক হোল্ডাররা রয়েছে, বাট কেউ না আসলে, কেউ না থাকলে অভ্যুত্থান হতো না। এই জিনিসটা আসলে বাড়াবাড়ি আমার কাছে মনে হয়। এইটা হতোই আমাদের ৭১-এর স্বাধীনতা, যেমন ভারত আসুক বা না আসুক আমরা স্বাধীনতা অর্জন করতাম, কেউ থাকুক বা না থাকুক। এইটা আসলে যখন মানুষ প্রাণ দেওয়ার জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য মানুষ জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায়। আপনি দেখেছেন যেইখানের ভিতরে হলো গিয়ে স্বরাষ্ট্র তৎকালীন সেই সময়কার ফ্যাসিস্টের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একজন পুলিশ কর্মকর্তা এসে বলতেছিল যে স্যার, একটারে গুলি করি, একটা মরে, একটাই যায়, বাকিগুলা যায় না। যারা আসলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আপনি তাদেরকে হারাবেন কি করে? সেনাবাহিনী আসুক বা না আসুক, কেউ আসলে এই জিনিসটা কেয়ার করতো না, অথবা সময়টা লেন্দি হতো, আরও বেশি লাশের সংখ্যা আরও বেশি পড়তো, কিন্তু কখন এই জিনিসটা হতো না। আর আরেকটা কথা আমি বলতেই চাই, উপদেষ্টা মণ্ডলীকে, এই উপদেষ্টা মণ্ডলী আমি মনে করি সংস্কার করা উচিত। এই উপদেষ্টা মণ্ডলীর এমন অনেকজন আছে যাদের সাথে জনগণের সম্পৃক্ততা নেই, এবং সবথেকে বড় কথা, তারা কি জুলাই গণ অভ্যুত্থান কোন করে? কতজন মানুষকে আমরা দেখেছি যে প্রপার অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিল? অভ্যুত্থানে তার রোল কি? এটা তো হলো গিয়ে ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, যাদের কাজ একটা ইলেকশন দেওয়া। ভাই বলতেছিল যে 3 মাস থাকবে না 6 মাস থাকবে, সে কি জানতো না এটা হলো গিয়ে ইন্টারিম গভর্নমেন্ট? ইন্টারিম গভর্নমেন্ট তো কিছু বেসিক কাজ থাকে, এইটা তো কখনোই বলা হয় না যে এটা একটা তত্ত্বাবধায়ক সরকার যাদের কাছে 3 মাস পরে নির্বাচন দিয়ে দেওয়া। এটা তো বলা হয়েছে একটা ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট তো কিছু কাজ রয়েছে, না করলে তো সেই কাজগুলো, এই বেসিক দায়িত্বগুলো আপনারা কি পুনর্গঠনের কথা বলছেন? উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি তুলছেন? সংস্কার, এখানে পুনর্গঠন হতে পারে, বৃদ্ধি হতে পারে, ছাঁটাই হতে পারে, অনেক ব্যাপার হতে পারে। আমরা একটা কথাই বলতে চাই স্পষ্টভাবে, জুলাই গণ অভ্যুত্থানকে, জুলাই বিপ্লবকে যারা ওন করে, যারা শহীদের রক্তের মর্যাদা রাখতে পারে, এই শহীদের রক্ত, শহীদের প্রাণ, যাদের চোখের জল ঝরায়, আমরা সেই মানুষগুলোকে আসলে উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চাই। নইলে কখনোই আসলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবের যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনুযায়ী এই গভর্নমেন্ট কাজ করতে পারবে না। মানে এই বিভিন্ন ধরনের উল্টা পাল্টা, মানে আমরা কি বলবো, যে চটকদার লোক দেখানো কাজকর্ম এই গভর্নমেন্টে বেশি হচ্ছে। মূল যে কাজগুলো রয়েছে জুলাই নিয়ে কাজ করা, সেই কাজগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি না। যাদের জন্য এতজন শহীদ জীবন দিয়েছে, সেই কাজগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি মাত্রায় ল্যাকিংস। ছাত্র উপদেষ্টারা এটা নিয়ে বেশি মাত্রায় আমরা দেখতে পারতেছি যে এগিয়ে আসতেছে, কথা বলতেছে, বাকিদেরকে আমরা কথা বলতেও দেখি না। বিভিন্ন ধরনের ক্রাইসিসে ছাত্র উপদেষ্টাদেরকে সামনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বলে আসে যে কারো প্রবলেম সলভ করে আসুক, যেন তারা এক ধরনের ঠিকাদারি নিয়েছে। বাকিরা আসলে জুলাইকে ওন করে না, এরাই জুলাইয়ের একমাত্র ঠিকাদার। উপদেষ্টা মণ্ডলীতে এরকম একটা ব্যবস্থা করেছে। এমন যদি হয় তাহলে আমরা বলবো যে এরাই থাকুক, বাকিদেরকে আসলে রিফর্ম করা যায় কি যায় না, এবং তারা থাকবেন কি থাকবেন এই কোয়েশ্চেনগুলো করা হোক। আমরা এই কথাটা স্পষ্ট করে বলতে চাই। জি রাশেদ, একটি কথা আমরা শুনছি যে আসলে সব ব্যর্থতার দোষী কি শুধু একটি পক্ষেরই? মানে এখানে কি আর কোনো রাজনৈতিক দল বা কারোর কোনো দায় নেই? কোন পক্ষ? এই যে সরকারকেই সবাই দায়ী করা হচ্ছে, যে শুধু সরকারই দায়ী, কিন্তু আর কারোর কি কোনো দায় দায়িত্ব নেই? দেখেন, রিফাতের বক্তব্যের মাধ্যমেই সরকারের দুর্বলতা সেটি আসলে ফুটে উঠেছে। সেনাবাহিনীর বিষয়ে রিফাত যেটি বললেন, আমি যেটি বলেছি যে একটি অভ্যুত্থান হওয়ার জন্য যে ধরনের উপাদান দরকার, প্রত্যেকটা উপাদান আমরা লক্ষ্য করেছি। প্রত্যেকটা
যে স্টেক হোল্ডার বলেন, সমাজের শ্রেণী পেশার মানুষ বলেন, সবাই নেমেছিল। আমি সেই কথা বলেছি। এটিও বলেছি যে সেনাবাহিনী যদি ওই সময় জনগণের পাশে এসে না দাঁড়াতো, অভ্যুত্থান হতে সময় লাগতো, আরও বেশি রক্তপাত। অর্থাৎ রিফাত শেষে এসে যে কথা বলেছে, আমি কিন্তু ওই কথাই বলেছি, কিন্তু আমার কথাটা হয়তো তার বুঝতে কষ্ট হয়েছে বা তিনি হয়তো মনোযোগ দিয়ে আমার কথা শোনেননি। আমি কিন্তু একই কথা বলেছি যে সেনাবাহিনী জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে, তখনই অভ্যুত্থানটা হয়েছে। এতটুকু স্বীকার করতে তো সমস্যা নাই। সেনাবাহিনী কি বাইরের দেশের কোনো কিছু? আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, আমার সহযোদ্ধা বা আমার আত্মীয় স্বজন। রিফাতের হয়তো কোনো আত্মীয় স্বজন আছে, আপনার আছে, আমাদেরই তো, বাইরের তো কেউ না। কিন্তু এই বাহিনী একটি প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশে। দেখেন, আপনাকে মাথায় রাখতে হবে, পৃথিবীর যেখানে যেখানে এই ধরনের সেনাবাহিনীর বিরুদ্ধে যত বড়ই জনপ্রিয় নেতা হোক, এইভাবে কটাক্ষ করেছে, জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে, বিতর্কিত করেছে, দিন শেষে কিন্তু ক্ষতিটা তারই হয়েছে। এটা হয়। এত বড় একটা বাহিনীকে আপনি যাচ্ছে তাই মনে করতেছেন, যা তা বলতেছেন। ভাই, যারা বলতেছেন একটু ভাবতেছেন যে কি হইতেছে দেশে? এইভাবে একটা বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে লাভটা কি হচ্ছে? ক্ষতি হচ্ছে তো। এই মুহূর্তে যদি সেনাবাহিনী ফাংশন করা বন্ধ করে দেয়, যে যা তোরা যা পারিস কর, আমরা আমাদের ব্যারাকে ফিরে গেলাম, কি হবে বলেন তো? রাষ্ট্র চলবে? ওই হাসিনার পান্ডারা তো আবার মিছিল শুরু করবে, আবার তো ওই যে যুবলীগ ছাত্রলীগ মাঠে নামবে। আপনি কি আওয়ামী লীগকে খুব ছোট শক্তি মনে করেন যে আওয়ামী লীগকে কিছু বলবো না আর আওয়ামী লীগ নামবে না? এটা কি হবে? আওয়ামী লীগ তো বড় শক্তি, মানতে হবে তো, তাই না? এবং এই রাষ্ট্রে এখনো পর্যন্ত হাসিনা পালিয়ে গেছে। সরকারের দুর্বলতা দেখেন, হাসিনা পালিয়ে গেছে, এরপর দামি রাষ্ট্রপতি, সে কেমনে পালাইলো? কি করলেন আপনারা? প্রতিবাদ এটা নিয়ে করা যাবে না? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন পদত্যাগ করব, সে কি পদত্যাগ করেছে? শাস্তি দিয়েছে? ধরতে পেরেছে? কারা এর সাথে জড়িত? পারে নাই। উবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে আরামে থাকলো, পায়ের উপর পা তুলে খাইলো, নাচলো, ফুর্তি করলো, ধরতে পারলেন না। এখন কন যে গণহত্যার বিচার না হইলে নির্বাচন হবে না। তো বাবারে ভাইরে, আব্দুল হামিদকে দেশে থাকা অবস্থায় কেন অ্যারেস্ট করলা না? কেন? আওয়ামী লীগের দামি এমপিদের তোমরা কেন পাহারা দাও, কেন জামিন করাও? আমি তো কতবার বলেছি। আমাকে এখন হুমকি দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে জানেন? রাশেদ কি আমাদের বিরুদ্ধে এইগুলো বলে এমপি মন্ত্রী হতে পারবে? এই হুমকি দেওয়া হচ্ছে। আমার কথা স্পষ্ট যে তোমাদের হুমকি ধামকি দে আমাদেরকে বন্ধ করতে পারবে না। রিফাত খুব স্পষ্টভাবে বলেছে যে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন দরকার, মানে উনি বলেছেন সংস্কার দরকার, আমি বলছি পুনর্গঠন দরকার, একই কথা। উনি বলেছেন ছাত্র উপদেষ্টাদেরকে বিভিন্ন জায়গায় সামনে দিয়ে দেওয়া হচ্ছে। ছাত্র উপদেষ্টারা যায় কেন? এমন এপিএস নিয়োগ দেয় কেন যাকে এনআইডি লক করতে হয়, বিদেশে নিষেধাজ্ঞা জারি হয়, দায়টা নেওয়া লাগবে না? আপনার পার্সোনাল অফিসার যদি অন্যায় করে, ওই যে সুরঞ্জিত সেনগুপ্তর মন্ত্রিত্ব গেছিল না, তো মানুষটা কথা বলার সুযোগ পেয়েছে, সেই সুযোগটা তৈরি করে দেওয়া হয়েছে। যাচ্ছে কেন? মাহফুজকে কে বলছিল শিক্ষা উপদেষ্টাকে বাদ রেখে তুমি যাও? কে বলছিল? আমি বলছিলাম, আপনি বলছিলেন? সে নিজেই তো গেছে। মানে কিছু কিছু জায়গায় মাস্টারগিরি দেখাইতে যায়, মাস্টার মাইন্ড তো মাস্টারগিরি দেখাইতে যায়। তো গণ অভ্যুত্থানের এই শক্তিদেরকে তো সবাই শ্রদ্ধা করতেছিল। নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের মুখপাত্র, কে না তাকে শ্রদ্ধা করে? কিন্তু আমার কথা হলো, তাদের উপরে মানুষের দায়িত্বটা কি ছিল? যেটা রিফাত বলেছে তার কথা দিয়ে বলি, সংস্কার, বিচার, নির্বাচন। তো নাহিদ ইসলাম কেন সংস্কার, বিচার, নির্বাচনের কার্যক্রম শেষ না করে পদত্যাগ করলেন? তার উপর তো মানুষের সব থেকে বেশি আশা, প্রত্যাশা, ভরসার জায়গাটা ছিল। সরকারের চেয়ারে বসে যে কাজটা নিজে সাইন দিয়ে করা যায়, সরকার থেকে বের হইলে আন্দোলন করতে হয়। আর আন্দোলন করলে আমি যখন যমুনা ঘেরাও করি, বাকিরাও শিখে যায় যমুনা ঘেরাও করা। নাহিদ ইসলাম এটা খুব ভালোভাবে পারত, কিন্তু সেটা করেননি। আমরা নাহিদকে এখনো মনে করি যে তিনি, তার উপর যে জনগণের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল, তিনি যদি একটি রাষ্ট্র সংস্কারের একটি প্ল্যান, বিচারের রোডম্যাপ বলেন বা নির্বাচনের রোডম্যাপ, দায়িত্বে থাকা অবস্থায় এই কাজগুলো করে পদত্যাগ করতেন, তাহলে রাষ্ট্রে এই বিশৃঙ্খলা বাড়তো না, তৈরি হতো না। কিন্তু এই কাজগুলো আমরা দেখি নাই। এখন যে দুজন উপদেষ্টা আছে, আমার প্রশ্ন হলো, আইন মিনিস্ট্রি মানে আইন মন্ত্রণালয় একটি খসড়া প্রতিবেদন তৈরি করলো যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। সেটা যখন ক্যাবিনেটে গেল তখন সেটা বাতিল করে দেওয়া হলো। দেখেন, আইন মন্ত্রণালয় মানে জনাব আসিফ নজরুল এটা তৈরি করলো, আবার সেই কে এসে বাতিল করলো। এটা মানুষকে যে মানে ভূগোল পড়ানো হচ্ছে যে সব কিছুর মূলে নাটের গুরু আসিফ নজরুল, তোমরা কিসের গুরু? তার মন্ত্রণালয় যখন এটা ক্যাবিনেটে তুললো, সে নিজে তুললো, তখন কিভাবে এটা বাতিল করা হলো? সেই বলেছিল যে এটা রাখবো না, এটা ভুল করে দিয়েছি, এটা রাখবো না, সেই বলেছিল। তো বাকি উপদেষ্টারা ক্লিয়ার করুক। সেই মিটিংয়ে আমাদের
গণ অভ্যুত্থানের নায়করাজ কি ছিল না? ছিল তো, 3 জনই ছিল। ওই সময় যদি, শেষ করে দিই 1 মিনিটে, ওই সময় যদি এইভাবে আওয়ামী লীগটা নিষিদ্ধ হয়ে যেত, এত ক্যাসলি হয় না। আজকে ওই সময়ের নিষিদ্ধ না হওয়ার কারণে দেখেন পরবর্তীতে আমরা দেখেছি অনেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আপনি তদন্ত করেন, পেয়ে যাবেন। অনেকে পুনর্বাসন করেছে, আওয়ামী লীগের দামি এমপিদের পাহারা দিয়েছে, জামিন করাইছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনের নেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টা নিজেও ইতিবাচক বক্তব্য দিয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত, বলেছে না? বিদেশিদের চাপ ছিল, বিদেশিরা বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। জাতিসংঘের প্রতিবেদনে একই কথা বলা হয়েছিল। আরে ভাই, জাতিসংঘ বলছে মানবতা বিরোধী অপরাধ করেছে, এটা কি কম বড় অপরাধ? 71-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা, দ্বিতীয়বার তার কন্যা ডাইনি শেখ হাসিনার নেতৃত্বে আরেকবার গণহত্যা, তৃতীয়বার জয় বা পুতুলের নেতৃত্বে দেশে গণহত্যা আমরা হইতে দিব না। এই কারণে আমরা বলেছি গণ অধিকার পরিষদ 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। আমরা ঢাকায় অসংখ্য কর্মসূচি পালন করেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দেখেন এই যে নিষেধাজ্ঞা দিয়েছে না, এই নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগের কিছু ছিটতে পারেন নাই। আওয়ামী লীগের দরকার ছিল নিষিদ্ধ করা, জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে। সমস্ত ফেসিবাদ বিরোধী শক্তি যদি বলতো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আইন, আদালত, কোর্ট কাছারি কিচ্ছু লাগতো না। সরকার বিদেশিদের বলতে পারতো গণ অভ্যুত্থানের শক্তি যারা একসাথে ফেসিবাদ বিরোধী লড়াই করেছে এরা সবাই মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলিয়েছে। এখন আপনি দিয়ে দিয়েছেন কোথায়? কোর্টে। বিচারটা 20 বছর লাগবে, 30 বছর লাগবে। এই 30 বছর আগে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, তো কি করবেন ভাই? মানুষকে ভূগোল পড়ানো হচ্ছে। মানুষ তো আসলে এই জন্যই তো মানুষকে সচেতন করার জন্য অনেক কথা প্রকাশ্যে আনতে হয়। মানুষকে বলবো একটু সচেতন হন, ভাবেন। মিষ্টি কথার ফাঁদে সবসময় পড়েন না। এই উপদেষ্টা পরিষদের অনেকে মিষ্টি ধোঁকা দিচ্ছে আপনাদেরকে। মানুষ নিশ্চয়ই সচেতন হবে। আপনারা কথা বলছেন, সবাই কথা বলছেন, নিশ্চয়ই সচেতন হবে। আমি রিফাতের কাছে আসতে চাই, সংস্কার বিষয়ে আসতে চাই। আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলিয়াস বলেছেন যে সংস্কার আসলে নাগরিক সমাজের অংশগ্রহণ ছাড়া মানে বাস্তবায়ন অসম্ভবই বলেছেন তিনি। আলিয়াস সাহেব যেই কথাটা বলেছেন যে এটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমতই পোষণ করি। কারণ সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এবং সংস্কার জিনিসটা আসলে চর্চার ব্যাপার। আমি একটা জিনিস সংস্কার করবো সেটা তো কাগজে কলমে থাকবে, বাট ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রাতিষ্ঠানিকভাবে এই জিনিসটা যে চর্চা করা হবে সেই চর্চার জিনিসটা তো শুরু করতে হবে। নাগরিকরা যদি নিজেরা সংস্কার ব্যাপারটিকে ওন করে, তারা যদি রিলেট করে যে না এইটা আমার জন্য ভালো এবং এইটা করা উচিত, সেই জিনিসটা তার পরবর্তীতেই আসলে আমাদের কি হবে, সংস্কার জিনিসটা সেই জিনিসটা ত্বরান্বিত করবে এবং সেটা মাঠ পর্যায়ের ভিতরে আমরা সেটার বাস্তবায়নটা দেখতে পারবো। নাগরিকদের আগে তো রাজনৈতিক দলের কাছেই আসতে হবে। অবশ্যই রাজনৈতিক দলের কাছে আসতে হবে। আমি যে জিনিসটা আপনি বললেন যে রাজনৈতিক একটা ঐক্যমত্যর অবশ্যই প্রয়োজন আছে। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া আমরা কোনোভাবেই আমরা বলতে পারি না যে একটা সংস্কার প্রক্রিয়া সেই জিনিসটা আসুক। এই গভর্নমেন্টের আমি একটা মনে করি যে একটা ল্যাকিংস রয়েছে, সেই জিনিসটা হলো গিয়ে সে অনেক পরে গিয়ে যখন আসলে একটা প্রেশার সিচুয়েশন আসে তখন আসলে রাজনৈতিক দলগুলোকে ডাকে এবং ডেকে আসলে আলোচনাটা করে। আলোচনার দরজাটা আসলে রেগুলার বেসিসে চালু রাখা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে প্রতিনিধি চাওয়া হোক যে এরা রেগুলার বেসিসে ঐক্যমত্য কমিশনের সাথে কানেক্টেড থাকবে, যে কোনো ডিসিশন এদের সাথে কথা বলে নেওয়া হবে। সবসময় দরকার নেই যে তার সিদ্ধান্তই বাস্তবায়ন করতে হবে, বাট জানিয়ে করা, একটা কনসেন্ট নেওয়া যে না আমি এই জিনিসটা করতেছি, তোমরা এই জিনিসটা জানো। এই জিনিসটা হলে কিন্তু আসলে ধোঁয়াশাগুলো তৈরি হয় না। রাজনৈতিক দলগুলোর সাথে এইভাবে কাজগুলো করা যায় এবং নাগরিকদের অংশগ্রহণ আসলে মাস্ট, এই জিনিসটা লাগবেই। আমরা নাগরিক সমাজের প্রতিনিধিত্ব আসলে এই জায়গায় কমই দেখতে পেয়েছি, যে সব জায়গায় আবার যদি আমরা শুধুমাত্র রাজনৈতিক দলের বলতে চাই, যে রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা বলতে চাই এবং তাদের মতামতের কথা বলতে চাই, নাগরিক সমাজ উপেক্ষিত থাকে। বাংলাদেশের ভিতরে এখনও যে বাস্তবতা সেটা হলো গিয়ে অনেক বেশি মাত্রায় ফ্লোটিং ভোট এবং সবাই তো রাজনৈতিক দলের উপর ডিপেন্ডেন্ট না। বাংলাদেশের দীর্ঘদিন আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলোর উপর জনগণ বিরক্ত বলেই এত বড় একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, কিন্তু জনগণ রাজনৈতিক দলগুলো ডাকে রাস্তায় নেমেছে কিন্তু বাচ্চাদের ডাকে, নেমেছে স্টুডেন্টদের ডাকে, নেমেছে সাধারণ শিক্ষার্থীদের ডাকে, স্কুল কলেজের বাচ্চারা। আমরা দেখতে পেয়েছি 9-10-এর বাচ্চারা একটা জোন লিড করতেছিল। কেন এদেরকে তারা লিডার হিসেবে প্রেজেন্ট করছে? একটা পলিটিক্যাল পার্টির এত দীর্ঘদিনের অভিজ্ঞতা, যারা দীর্ঘদিন জেল জুলুম খাটছে, তাদের ডাকে কেন আসে না? বিকজ অফ মানুষ তাদেরকে ট্রাস্ট করতে পারে না। মানুষের সন্দেহ যে এই যে যারা আজকে এখানে মাজলুম হয়েছে তারা দুদিন পর জালিম হয়ে উঠবে না, তার কোনো গ্যারান্টি নেই। মানুষ পলিটিক্যাল পার্টিকে যে বিশ্বাস না করতে পারার এই জিনিসটা তৈরি হয়েছে। এই জন্যই আসলে নাগরিক সমাজের আমরা মনে করি যে আসলে অংশগ্রহণটা উচিত এবং অংশগ্রহণটা বাড়ানো উচিত। তবে এই কথাটা সত্য, রাজনৈতিক ঐক্যমত্যটা আসলে সব থেকে বেশি জরুরি। রাজনৈতিক দলগুলোই তো আসলে কনসার্ন তৈরি করে জনগণের মাঝে, নাগরিকরা কি ভাববে না ভাববে সেগুলো তৈরি করে, সেগুলো আসলে নিয়ন্ত্রণ করে
সেগুলোর চিন্তা কনসেপ্টটা মেক করা হলো রাজনৈতিক দল, মিডিয়া বা সিভিল সোসাইটি তারা। সো এই গ্রুপগুলো প্রত্যেকটা স্টেক হোল্ডারদের যদি সমন্বয় না করতে পারি, আমার মনে হয় যে সংস্কার প্রক্রিয়া দীর্ঘতর হবে, ব্যাহত হবে। এমন হতে পারে যে সংস্কার প্রক্রিয়াগুলো আমরা যেভাবে চাচ্ছি সেভাবে নাও হতে পারে। সেই জিনিসটা আসলে জরুরি আমি বলতে চাই। জি, রাশেদ, সংস্কার নিয়ে যে কথাটি আসলে আমরা তুলছি, যে আলোচনা করছি, যেটি হচ্ছে যে রাজনৈতিক দলের জায়গা থেকে এখন নাগরিক সমাজের কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যে তাহলে কি সংস্কার নিয়ে কি কোনো এক ধরনের সংশয় কাজ করছে? সংস্কার কি আসলে হবে, বা কি সংস্কার হবে? সংস্কার যে আসলে কি হবে এটা তো জানি না, কারণ প্ল্যান, পরিকল্পনা, রোডম্যাপ কোনো কিছু দেওয়া হয়নি। তো দিলেই তো না হয় বুঝতাম যে আসলে কি করতে চাই এবং কতটুকু সহযোগিতা করা দরকার। না, আপনারা তো মতামত দিয়েছেন, আপনারা তো বিভিন্ন, না ওইটা তো আসলে লোক দেখানো। আমার মনে হয় যে এই পুঁথিগত বিদ্যা, এই লেখা লেখি এর মাধ্যমে সংস্কারটা হয় না। সংস্কারের জন্য সংলাপ দরকার, ধারাবাহিক সংলাপ, গোল টেবিল আলোচনা, সপ্তাহব্যাপী, মাসব্যাপী বসতে হবে, আলোচনা করতে হবে, এক একটা জিনিস ফাইনাল করতে হবে যে এই একটা টপিকস, এই বিষয়ে আপনাদের চিন্তা কি, সবাইকে ডাকতে হবে, ডেকে আলোচনা করতে হবে। তা না করে আলাদা আলাদা করে ডাকতেছে, সময় ক্ষেপণ হচ্ছে, বিতর্ক সৃষ্টি হচ্ছে। এনসিপি কি বললো, বিএনপি কি বললো, আমরা কি বললাম, এই নিয়ে বিতর্ক, যে তিন দলের এই গালাগালাগি শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় জাতীয় ঐক্যমত কমিশনই আরো বেশি অনৈক্য সৃষ্টি করছে। তারা কি সবগুলো দলকে নিয়ে একসাথে বসতে পারে না? এতটুকু চিন্তা তাদের হয় না যে সবগুলো দলকে নিয়ে এক টেবিলে বসে আলোচনা করি, একটু বোঝানোর চেষ্টা করি যে বাবারে ভাইরে, এটা এই রাষ্ট্রের জন্য প্রয়োজন। সরকার প্রধান কেন এই উদ্যোগ নেয় না? শুধু খিচুড়ি খাওয়ার জন্য ডাকবে, চা খাওয়ানোর জন্য ডাকবে? এটা কোনো সংলাপ হইতে পারে? সংলাপ তো কার্যকরী হতে হবে। আমার মনে হয় যে পরিকল্পিতভাবে, রিফাত একটা কথা কিন্তু বলেছে যে এই উপদেষ্টা পরিষদের কেউ কেউ, আমি লিখে রাখছি যে অনেক সময় তারা আসলে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চায়। তিনি আরও বলেছেন ডিপ স্টেটের কথা, গ্রুপ অফ পিপুলের কথা, উপদেষ্টা পরিষদের কথাও কিন্তু বলেছেন যে কেউ কেউ এই ধরনের চিন্তা করতে পারে। তা আমি তো জানি কে কে চিন্তা করতেছে। সাংবাদিক জুলকার নাইন স্বামী কয়েকদিন ধরে লেখালেখি করতেছে। গণ অভ্যুত্থানের সময় আই থিঙ্ক রিফাতদের সাথে তার আলোচনা, কথাবার্তা হচ্ছিল, লেখালেখি করতেছে। তিনি যা লিখতেছেন কোথাও কোনো মিথ্যা নাই। কারণ 2018 সালের পর থেকে কিন্তু আমরা এই জিনিসগুলোর সাথে আমরা আমাদের একটা তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল, ওই গ্রুপ অফ পিপুল। আমি এই জন্যই বলতেছি যে বাংলাদেশে দুইজন সাংবাদিক খুব ভালো সত্য কথা তুলে ধরতেছে। একজন হলেন তাসনিম খলিল, আর একজন জুলকার নাইন স্বামী। এই দুইজন খুব, বাকিরা কি কাজ করছে না? তাহলে আপনি কি আমরা কি কাজ করছি না? না, অবশ্যই করতেছে, কিন্তু যে কথাগুলো আসলে কেউ তুলে ধরতে পারতেছেন, আপনারা অবশ্যই করতেছেন। এই যে আমার মাধ্যমে তুলে ধরতেছেন। আমি তো জুলকার নাইন সাহেবের কথা বলতেছি, তাসনিম খলিলের কথা বলতেছি। এর আগে তো আপনার কথা বলেছে যে আপনারাও গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, যখন যার প্রসঙ্গ আসে আর কি। এবং তারা একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজটা করে। দেখেন, হাসিনা রেজিমের সময় এই আজিজের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা, এটা কি কম ঝুঁকিপূর্ণ কাজ ছিল? তারপরে ওই যে আয়নাঘরের কথাগুলো, এগুলো আমাদের তাসনিম খলিল সাহেব তুলে ধরেছে, কম ঝুঁকিপূর্ণ কাজ ছিল? অর্থাৎ এই যে আমাদের রিফাত বলল রাজনৈতিক দলগুলো ডাকে কেউ নামে নাই। দেখেন, গণ অভ্যুত্থানের জন্য একটা ধারাবাহিক কিন্তু ক্ষেত্র তৈরি করতে হয়। একটা ধারাবাহিক সংগ্রামের পরে কিন্তু একটা গণ অভ্যুত্থান বা একটা রেজিমের শেষ অধ্যায় রচিত হয়। দলগুলোকে কটাক্ষ করা উচিত না। আমার কথা হলো, কোনো ছাত্র নেতা, কোনো ছাত্র কি বলেছিল যে এই প্রস্তাবনার ভিত্তিতে গণ অভ্যুত্থান হবে? গণ অভ্যুত্থান রিফাত নিজেই বলে দিয়েছে যে আল্লাহর রহমত ছাড়া, ঐশ্বরের নির্দেশনা ছাড়া এটা হয় নাই। তার মানে কি? তার মানে আমরা যে প্রচেষ্টা করেছি দীর্ঘ 14-15 বছর ধরে, সর্বশেষ এর সাথে ছাত্ররা, যুবরা যুক্ত হয়েছে, সমস্ত পেশার মানুষ যুক্ত হয়েছে, গণ অভ্যুত্থান হয়ে গেছে। নেতৃত্ব কে দিয়েছে সেটা পরের কথা। নেতৃত্ব তো এইখানে কোনো সেন্ট্রাল লিডারশিপ ছিল না। কখনো নাহিদরা হেফাজতে রিফাতরা নেতৃত্ব দিয়েছে। রিফাতরা যখন মাঠে আসতে পারেনি, তখন মাঠে অন্যরা এসে বলেছে তুমি কে আমি কে, সমন্বয়ক। সব ধরনের লিডারশিপ তো আমরা দেখেছি। সুতরাং এখন যদি বলেন যে আমরাই নেতৃত্ব দিয়েছি, এটা মানুষ তো মানবে না। দলগুলো যখন আপনাদের ডেকেছে, আপনারা তো আসেননি। তখন যদি আসতেন, হাসিনা তো এইভাবে 15 বছর জুলুম করতে পারে না। সব হিসেবেই তো আছে, বিতর্ক তো সব জায়গায় করা যায়। এই জন্য আমি বলবো এই বিতর্ক ঠিক না। আপনি বলেন, প্রত্যেকের ভূমিকা আছে। দলগুলো ধাক্কাইতে ধাক্কাইতে এরকম ফেলায় রেখেছিল, শেষ 10% এসে আপনারা ধাক্কা দিয়েছেন না? সত্য তো, এটা তো মিথ্যা না। প্রত্যেকের ভূমিকা আছে। যে 10 বছর আগে নেমেছিল তার ভূমিকা আছে, যে 10 বছর শেষে এসে একদম 5 আগস্ট নেমেছে তার ভূমিকা আছে। কারণ কি? 5 আগস্ট কারফিউ ছিল, ওই দিন ছিল আমাদের শেষ লড়াই। ওই লড়াইয়ে যদি আমরা হেরে যেতাম,
হাসিনার কাছে আমরা ধ্বংস হয়ে যেতাম, প্রত্যেককে ধরে ধরে ফাঁসি দিত। ওই দিনও যে নেমেছে, যে মানুষটা চায়ের দোকান বন্ধ করে, যে মানুষটা তার কাজ বন্ধ করে, যে মানুষটা তার ব্যবসা বন্ধ করে, যে মানুষটা তার অফিস বন্ধ করে, ব্যাংক বন্ধ করে, তার সাংবাদিকতা বন্ধ করে, তার কোর্ট বন্ধ করে রাজপথে নেমেছে, ওই মানুষকেও স্যালুট জানান। খবরদার অবজ্ঞা কইরেন না। শেষ দিন যে নেমেছে সেও কিন্তু খেলেছে, অর্থাৎ সবার ভূমিকা আছে। এই ভূমিকা নিয়ে যখন প্রশ্ন তুলবেন, আপনি কটাক্ষ করবেন, তখন কিসের অক্ষ? আমাদের কথিত মাস্টার মাইন্ড এই কাজটা করতে গিয়ে কিন্তু আজকে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। এটা আমরা চাই না যে আর কেউ করুক। আমি বলি, আমার ছোট ভাই সহযোদ্ধা স্নেহের রিফাত, তাদের তো দারুণ অবদান রয়েছে। যখন সব নেতারা যখন পুলিশের হেফাজতে, আমি তো সেই কথার উত্তর কিন্তু সে দেননি। তাদের সাথেও তো বৈষম্য করা হয়েছে। আমরা এখন নতুন নতুন বিপ্লবী দেখতেছি, অমক দল ছুট, অমক কোনোদিন গণ অভ্যুত্থানে ছিলই না। দেখেন, মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগে যুক্ত হলেই সে মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষের শক্তি। ছাত্রলীগ, যুবলীগ, পান্ডা লীগ করলে আপনি স্বাধীনতার সপক্ষের শক্তি। এটা হয়েছে ৭১-এর পরে। এখন যেটা হয়েছে, এনসিপিতে যোগদান করলে গণ অভ্যুত্থানের শক্তি, আর বাকিরা সব গণ অভ্যুত্থান বিরোধী শক্তি। এই যে মুক্তিযুদ্ধের সাথে আবার অভ্যুত্থানকে এইরকম একটি চেতনার ব্যবসায় মানে পরিগণিত করা, এটা অন্যায়, এটা করা যাবে না। আজকে রিফাতদেরকে বঞ্চিত করা হয়েছে। আমি বলছি, রিফাতরা যে ভূমিকা রেখেছিল, আমি নিজেই তো অবাক হয়েছি যে রিফাতরা সেই একটা রুমের মধ্যে থেকে তারা জাতিকে দিক নির্দেশনা দিচ্ছে, মানুষ তাদের কথা শুনেছে। তাদেরকে কোথায় রাখা হয়েছে? বড় বড় বিপ্লবী দেখতেছি তাদের সামনে বসিয়ে দেওয়া হয়েছে। এই বৈষম্যগুলো ওদের সাথে করা হয়েছে না? ওরা তো ফেসবুকে লিখছে। তা আমি সর্বশেষ বলি, বৈষম্য তাদের ভিতরে হচ্ছে, বৈষম্য বাড়ে নাই, সরি কমে নাই, আরো বাড়ানো হয়েছে। ঘরে, ঘরের বাইরে, ভিতরে, রাষ্ট্রে, উপদেষ্টা পরিষদে সর্বাঙ্গে আজকে বৈষম্য চলতেছে। এই জন্যই কি গণ অভ্যুত্থান হলো? এখনো পর্যন্ত, সর্বশেষ ১ মিনিটে শেষ করি, এখনো পর্যন্ত শহীদের তালিকা আপনি তৈরি করতে পারলেন না কেন? আবার কি কইবেন শেখ মুজিবের মতন যে আপনার ৩০ লাখ মারা গেছে ৩ লাখের জায়গায়, যেটা নিয়ে বিতর্ক আছে? এখনো পর্যন্ত বলা হচ্ছে ২ লাখ, আনুমানিক ২ লাখ, সরি আনুমানিক ২,০০০। কেন এটি বলা হবে? কত মারা গেছে বলেন? আমার শহীদের সংখ্যাটা আমরা জানতে চাই, আমাদের আহত যোদ্ধাদের তালিকা চাই, আমরা তাদের পুনর্বাসন চাই। এখনো কেন অবরোধ করে শাহবাগ? আমরা চাই শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেন। দিচ্ছেন না কেন? আপনি জুলাই স্মৃতি ফাউন্ডেশন করলেন, নন ফাংশনাল হয়ে গেল। ২ জন পদত্যাগ করলো, একজন দলের বড় নেতা হইলো, আর একজন পদত্যাগ করলো। এই দুজনের জবাবদিহিতা কোথায়? পদত্যাগ করার আগে আপনার খতিয়ানটা দেন না। আমি শেষ করি, খতিয়ানটা দেন না। মুগ্ধের ভাই স্নিগ্ধ শহীদের ভাই বলে কি তার জবাবদিহিতা নেওয়া যাবে না? কি কি কাজ করেছে আমরা তা জানতে চাই। কোথায় কি সমস্যা হয়েছে, নাকি ভালো করেছেন? ভালো করলে তাকে আমরা পুরস্কৃত করব। আমাকে শেষ করতে হবে। আমি রিফাতের কাছে জানতে চাই যে অনেক বৈষম্যের কথা বললেন, আপনারা কি বৈষম্যের শিকার হয়েছেন মনে হয় আপনার কাছে? দেখুন, এগুলো তো আসলে ব্যক্তিগত আলাপ, কিন্তু তার আগেও আসলে অন্যান্য আলাপগুলো আসলে বেশি জরুরি হয়ে গেছে। ভাই প্রথম বললো যে সায়ের ভাইয়ের আলাপ, সায়ের ভাইয়ের কথার মাঝে কোথাও কোনো মিথ্যা নাই। না, ব্যক্তিগত বলে কিছু নেই আসলে, যেহেতু আপনারা রাজনীতির সঙ্গে জড়িত। না, আমি সেটার করতে পরে যাচ্ছি যে শুরুতে এই কথা হচ্ছে সায়ের ভাইয়ের কথা হয়েছে, জুলকারনাইন সায়ের ভাইয়ের কথা, কোথাও কোনো মিথ্যা নাই। কাউকে এই ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়া, আমরা এগুলো আসলে হাসিনাকে দেখছি যে হাসিনা কোথাও কোনো মিথ্যা নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোথাও কোনো নাই, সবকিছু জল জলে সত্যি। এইগুলা করার পেছনে আসলে কোনো না কোনো এজেন্ডা থাকে। পৃথিবীর কেউ তো ভাই মহাপুরুষ না, এখানে তো নবী রাসূলরা নতুন করে আসে নাই যে যাদের কোনো ভুলভ্রান্তি নেই। যারা এই ধরনের ব্ল্যাঙ্ক চেক দেয়, আমি মনে করি যে ভাই তাদের পেছনের ভিতরে কোনো একটা এজেন্ডা রয়েছে। আমার এই জিনিসটা আসলে বিশ্বাস, কারণ নয়তো বা কেউ কাউকে এই ধরনের ফ্রি অ্যাক্সেস দিতে পারে না। আপনি তো এই মানুষটাকে দেখতেছেন না সামনে থেকে, না সে তো আপনার সহযোদ্ধা না, আপনি তো ঠিক তার একই সাথে এখানের ভিতরে বসে নাই, সারাদিন তো নাই। সেই মানুষটা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে আপনি কিভাবে জানেন? এইভাবে তো কোনো বলা যায় না যে টলে বলা যাচ্ছে যে কারো কোনো মিথ্যা নেই। আমি মনে করি যে এই জিনিসটা ব্ল্যাঙ্ক, অনেক কিছু সত্য রয়েছে, অনেক কিছু মিথ্যা রয়েছে। জার্নালিজম ব্যাপারটাই তো, সে তো ইনভেস্টিগেট করতেছে, সে তো ওহিনাজিল করতেছে না কোথাও থেকে যে যেটা শতভাগ সত্যি হবে। তার ইনভেস্টিগেটে ভুলই হতে পারে, তার কি ভুল হচ্ছে না? সে স্যার ভাই একাধিকবার বলছে না যে আমার এই জায়গার ভিতরে ভুল আসছে, সে নিজেও তো মাঝে মাঝে পোস্ট করে বলে যে আমার এখানের ভিতরে একটা মিস্টেক আসছে। সো এই ধরনের ব্ল্যাঙ্ক চেক কেন কেউ দেয়, আমি মনে করি যেখানে তার পলিটিক্যাল স্বার্থটাই রয়েছে, এগুলো আসলে জড়িত। অনেকগুলো ঘটনা আসলে ঘটে। ভাই আসলে পলিটিশিয়ান মানুষ, অনেকক্ষণ বলতে চায়, কথা বলা শুরু করলে আসলে দীর্ঘ সময়ের ভিতরে নিয়ে ফেলছে। আসলে অনেকগুলো প্রবলেমগুলো এই, আমরা তো আসলে সরকারি দল না ভাই, সরকার থেকে আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা পাইও নাই। তো আমার আসলে সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই। এই সরকার কতটুকু সফল, কতটুকু ব্যর্থ, এই জিনিসটার মাপকাঠি যেমন আমাদের করতে হবে। আবার এই সরকার যদি পুরোপুরি ব্যর্থ হয়, এই বাংলাদেশ কিন্তু একটা হলো গিয়ে বিপদের মুখে যাবে। সেনাবাহিনীকে নিয়ে একটা কথা বলা হচ্ছিল, আমি বিশ্বাস করি এদেশের 99% আরও বেশি সেনাবাহিনীরা দেশপ্রেমিক, সৎ এবং তারা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। কিছু গুটি কয়েক মানুষ সব জায়গায় থাকে,
কিন্তু দেখা গিয়েছে যে গুটি কয়েক মানুষ যখন হলো গিয়ে আরো বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে, বাকিদেরকে ডমিনেট করে, তখন আসলে সমস্যাগুলো তৈরি হয়। বাংলাদেশের ক্ষেত্রে আমরা একই জিনিস দেখতে পেয়েছিলাম যে আওয়ামী লীগের কিছু আশেপাশে, শেখ হাসিনার আশেপাশে যে কত করা কিছু মানুষ সারা বাংলাদেশকে ডমিনেট করেছে, কিছু ব্যবসায়ী, কিছু যারা হলো গিয়ে অলিগার্কি তৈরি করেছিল, তারা গোটা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান মানুষজনকে জিম্মি করে ফেলেছিল। একের পর এক সিন্ডিকেট আমরা পরবর্তী দেখতে পেয়েছি, এখনো আমরা সেই সিন্ডিকেটগুলো ভাঙতে পারতেছি না। এই ক্রাইসিসগুলো তো বাংলাদেশের মাঝে রয়েছে, এই কথাগুলো ই করছে। আর ভাই একটা কথা বললেন যে হলো গিয়ে নাহিদ ইসলাম কেন ইসের থেকে নেমে আসলেন, ক্ষমতার থেকে নেমে আসলেন। বাংলাদেশের ইতিহাসে তো একটা বিরল দৃষ্টান্ত যে ক্ষমতার কাতার থেকে একবার জনতার কাতারে নেমে আসা। বাংলাদেশের কোন মন্ত্রী এসে হলো গিয়ে বাংলাদেশের ভিতরে পদত্যাগ করছে? পদত্যাগ করা এটা তো বাংলাদেশের নজিরবিহীন একটা জিনিস। তিনি দেখিয়েছেন যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভিতরেও এইখানেও ক্ষমতার লোভকে কাটিয়ে এসে রাজপথে আসা যায়, মানুষের কাছে মেশা যায়, মানুষের সাথে একসাথে বসা যায়, থাকা যায়। এই জিনিস তো বাংলাদেশে কেউ দৃষ্টান্ত স্থাপনই করতে পারে নাই। ইলেকশনের আগে সবাই যায়, সবাই হলো গিয়ে বুকে জড়ায় ধরে, যেদিন ইলেকশন হয়ে যায় তারপর দিন থেকে চেনে না। এইটা হলো বাংলাদেশের চিত্র, এইটাই মানুষ দেখে আসছে। ভাই বললো যে দীর্ঘদিনের যে লড়াই, আমরা কি এটাকে অস্বীকার করছি? না, দীর্ঘদিনের লড়াই আমাদেরও আছে। ভাই যেমন বলেছিল গুম খুন নিয়ে হলো গিয়ে এখানে তাসনিম খলিল নেত্র নিউজের ভিতরে হলো গিয়ে প্রোগ্রাম করেছেন, প্রতিবেদন তৈরি করেছেন। সেইখানের ভিতরে যখন এই প্রতিবেদনটা প্রথমবার আয়নাঘরে হয়, রাশেদ ভাইও সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ভিতরে প্রথমবার আমরা আসলে রাজু ভাস্কর্যের ওখানের ভিতরে প্রোগ্রাম করার সাহস করেছিলাম। আমাদের লড়াই যে এটা আছে, জুলাই তো আসলে 36 দিনের না, এই জিনিসটা আমিও বলি। জুলাই আসলে কখনো 36 দিনের না, দীর্ঘদিনের এখানের একটা লড়াই রয়েছে। কিন্তু কথা হলো এই লড়াইটা এসে কেন এই 36 দিনে সীমাবদ্ধ হলো? আমাদের কথাটা হয়েছিল এটা, কারণ এই 36 দিনে যারা নেতৃত্বটা দিয়েছে, এর আগের লড়াইটাতে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে মানুষ ট্রাস্ট করে না। তার মানে কি এই জিনিসটা যে সাধারণ জনগণ ট্রাস্ট করে না, তার মানে কি আমরা তাদের লড়াইকে অস্বীকার করছি? না। একটা বসন্ত তো কখনো একটা ফুলের মধ্যে দিয়ে আসে না, কিন্তু বসন্ত তো একটা ফুল দিয়েই শুরু হয়। সেই ফুলটাকে যে জ্বালায় রাখে, একটা মশাল থেকে হাজার হাজার বড় বড় দাবানল তৈরি হতে পারে, হাজার হাজার মশাল জ্বলতে পারে, কিন্তু প্রথমে একটা মশাল তো জ্বালিয়ে রাখা জরুরি। রাজনৈতিক দলগুলো এটা করেছে, আমরা তাদেরকে কখনো অস্বীকার করি না। সিভিল সোসাইটি এই কাজটা করেছে। কিন্তু এই 36 দিনটা তো এখানের ভিতরে গুরুত্বপূর্ণ, যে এই 36 দিনের নেতৃত্বে যাদের ডাকে সাধারণ মানুষ বেরিয়েছে, ম্যাস পিপলকে তো তারা ডাকতে পারেনি। তারা কেন ডাকতে পারেনি, এই প্রশ্নটা তো আমি করতে চাই। আমরা তো নতুন রাজনৈতিক দল, রাজনৈতিক দলের আসলে সীমাবদ্ধতা থাকে। আমরা নতুন রাজনৈতিক দল করার পরেও দেখেছি আগে আমাদের যতটুকু পাবলিক অ্যাক্সেসটা ছিল সেটা আস্তে 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 সীমাবদ্ধ হচ্ছে। আমরা মাঝমোর পলিটিক্যাল পেরিফেরির লোকজন হয়ে যাচ্ছি। এর কারণ মানুষ, এদেশের মানুষ রাজনৈতিক দলকে প্রথাগতভাবে বিশ্বাস করতে ভয় করে, কারণ তাদের রাজনৈতিক দলের প্রতি একটা অনীহা আছে। সেই জিনিসটা আমরা ভাঙতে যাচ্ছি এবং ভাঙতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পথসভা করছি। বাংলাদেশে লাস্ট কবে ট্রাকে করে এভাবে করে হলো গিয়া দলের প্রধান নেতারা করছে আমরা জানি না। আমরা আসলে এই সিস্টেমটাকে ভাঙতে চাই। আমরা দেখাতে চাই যে ক্ষমতার পাশাপাশি থাকা মানুষ, নেতা এবং জনগণ, নেতৃত্ব এবং জনগণের মাঝে খুব একটা বিভেদ নেই, তারা আসলে একই। আমরা যা সর্বোচ্চ তাদের প্রতিনিধিত্ব করছি, আমরা তাদের উপর রাজত্ব করতে আসিনি, আমরা তাদেরকে শাসন করতে আসিনি, আমরা তাদের বন্ধু, ভাই, আমরা তাদের মতোই একজন। মানে রাজনীতির দলের প্রতি জন্য মানুষের বিশ্বাসটা তৈরি হয়, এটা আসলে এই মুহূর্তে আমাদের সবথেকে বড় একটা চ্যালেঞ্জ। সেটি চ্যালেঞ্জ, অবশ্যই চ্যালেঞ্জ। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।